Hello, my dear aspirants. I hope all of you are doing well. So, today we are going to check out Tripura current affairs from October 15 to 21 with all the static analysis. Okay, so before starting the analysis, let's take a quick overview of the full class. At first, from 15 October, we are going to see some enmity problems maybe happen between some villagers, and therefore অ্যাকচুয়ালি কি হয়েছে কিছু কিছু মানুষের মধ্যে এখানে একটা এনিমিটি জনিত প্রবলেমের কারণে বিটেলনাট গার্ডেনটা অন্য কেউ ডেস্ট্রয় করে ফেলেছে। তো এটা থেকে আমরা দেখবো বিটেলনাট গার্ডেনটা অ্যাকচুয়ালি জিকের দিক দিয়ে অ্যানালাইসিস করব, এটা কীরকম অ্যাটমসফিয়ারে দেখা যায়। তার সঙ্গে আমরা দেখে নেব আরও কিছু তোমার ক্লাইমেট কন্ডিশন। তার সঙ্গে আমরা দেখব ত্রিপুরাতে কীরকম ক্লাইমেট জোন থাকতে পারে। তার সাথে আমরা আজকে ওয়াটার সাইকেলটা একটু অ্যানালাইসিস করে নেব, যেটা ছোটোবেলা আমরা সবাই পড়েছি। তো আজকে আবার এটা আমরা একটু দেখছি রিভিশনে। তারপর ত্রিপুরার বিভিন্ন গ্রামের মধ্যে ওয়াটার স্কারসিটি যে প্রবলেম রয়েছে এবং ওইটার সলিউশন কী করে করা যেতে পারে ওইটা নিয়ে এখানে আমরা একটা ডিসকাশন করব। দেন 2023 অ্যাসেম্বলি ইলেকশন ফেব্রুয়ারি মাসে হতে চলেছে এবং তার জন্য কী কী মেজারমেন্ট এখানে নেওয়া হয়েছে, কী কী মেজার্স নেওয়া হচ্ছে স্টেট ইলেকশন কমিশন দ্বারা, সেগুলো এটা আমরা দেখবো এখানে। তারপর অক্টোবর 15 একটা আমরা কেস দেখব। ত্রিপুরাতে রিসেন্টলি একটা কেস হয়েছে অক্টোবর 15 যেখানে দেখা গিয়েছিল একটা মলেস্টেশনের কেসে উঠে এসেছিল। তো এই ধরনের মলেস্টেশনের কেসের মধ্যে কীরকম পানিশমেন্ট, কীরকম ইমপ্রিজনমেন্ট এবং অল ওভার ইন্ডিয়ার মধ্যে মলেস্টেশনের যে কেসগুলো রয়েছে ওইগুলোর ড্রব্যাকটা আমরা দেখব, ঠিক আছে। তারপর এখানে অক্টোবর 15 মধ্যে আমরা আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী যোজনার কী কী মেজার্স রয়েছে, কী কী ফেসিলিটিস রয়েছে, ঠিক আছে, এবং এখন পর্যন্ত ফার ওয়ে কী কী ডেভেলপমেন্ট হয়েছে এর কারণে এবং কী কী এর এফেক্ট আমাদের সোসাইটিতে, সবগুলো এটা আমরা এখানে ডিসকাস করব। তারপর অক্টোবর 16 75 ডিজিটাল ব্যাংকিং ইউনিটস আমাদের দেশের মধ্যে আমাদের যে পিএম রয়েছে ব্যাংকিং সিস্টেমটাকে খুব বেশি তাড়াতাড়ি ডিজিটালাইজ করার জন্য বিভিন্ন ইনিশিয়েটিভ নিচ্ছেন এবং এই দিনে যা যা উনি করেছেন তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে কি 75 ডিজিটাল ব্যাংকিং ইউনিটস অল ওভার ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে, যার মধ্যে আমাদের ত্রিপুরাতেও রয়েছে দুটা। এগুলো আমরা চেক আউট করবো কোথায় কোথায় রয়েছে। তারপর দেখব ত্রিপুরার মধ্যে একটা অর্গানাইজেশন কাজ করছে আমাদের ফার্মিং সেক্টরটাকে আরও বেশি ডেভেলপ করার জন্য এবং ফার্মারদেরকে লোন অ্যাভেলেবেল করার জন্য। তো কোন অর্গানাইজেশনটা এখানে কাজ করছে এবং তারা কিভাবে আমাদের ইকোনমিক কন্ডিশনটাকে ডেভেলপ করতে পারে, ফার্মারদের হেল্প করে, সেই ডিসকাশনটা আমরা এই স্লাইডে করব। তারপর ত্রিপুরার মধ্যে আমরা রোজ দিনই শুনে থাকি, প্রায় সবসময় একটা নিউজ আমরা দেখি যে কন্ট্রাব্যান্ডসের দিক দিয়ে গাঁজা যেটাকে আমরা বলি আর যেটাকে ইংলিশে আমরা কি বলি ক্যানাবিস, ওকে। তো এটা খুব বেশি পরিমাণে পুলিশ ডেস্ট্রয় করছে। তো এটার রিজিয়নস কখন ইন্ডিয়াতে ফার্স্ট টাইম এটা ব্যান্ড হয়েছিল এগুলো নিয়ে আমরা একটা ডিসকাস করবো এখানে। দেন একটা খুবই গর্বের বিষয়, ত্রিপুরার মধ্যে PMAY প্রধানমন্ত্রী আবাস যোজনাতে ত্রিপুরা সব থেকে বেস্ট পারফর্মিং স্টেটের মধ্যে একটা, এই বিষয়টা নিয়ে এখানে আমরা দেখব। দেন প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনা, অ্যাকচুয়ালি প্রধানমন্ত্রী আমাদের অল ওভার ইন্ডিয়াতে এরকম কিছু গ্রাম ডেভেলপ করতে চাইছে যেগুলোকে মডেল ভিলেজ হিসেবে উনি দেখাবেন সবার সামনে। তো এরকম প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনার মধ্যে কি কি অ্যাকচুয়ালি দরকার এবং কোন কোন জায়গার মধ্যে আমাদের ত্রিপুরার মধ্যে কয়েকটা সিলেকশন পেয়েছে কয়েকটা গ্রাম, ওই গ্রামগুলো কোন কোন জায়গায় রয়েছে ওইগুলো আমরা দেখব। নেক্সট ত্রিপুরার মধ্যে প্রথমবার স্টেটস ফার্স্ট গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম কলেজ তৈরি হতে চলেছে, এই বিষয়টা এখানে আমরা দেখব সেটা কোন জায়গায়। তারপর মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন সিস্টেম, একটা অথরিটি বা বোর্ড বলতে পারো, যেটা দিয়ে মেজার করা হয় গভর্নমেন্টের বিভিন্ন স্কিমগুলার ড্রব্যাক কি, ওইগুলোর ফেসিলিটি প্রত্যেকটা মানুষের কাছে ঠিকভাবে পৌঁছাচ্ছে কিনা, এই ব্যাপারটা নিয়ে আমাদের একটা মিটিং হয়েছিল এবং হেডেড করেছিল কে আমাদের জিষ্ণুদেব বর্মনজি। তো এই ব্যাপারটা আমরা এখানে দেখছি। দেন দেখো ত্রিপুরাতে একটা স্টার্ট আপ উইক হয়েছিল, ত্রিপুরাতে কীভাবে স্টার্ট আপকে আরও বেশি ডেভেলপ করা যায় লোন ফান্ডিং এগুলোর মাধ্যমে, এই ডিসকাশনটা আমরা এখানে করব। 156 স্কুলস কামস আন্ডার শ্রী যোজনা, তো শ্রী যোজনাটা কি প্রধানমন্ত্রীর, সেই বিষয়টা এখানে দেখব। অ্যাকচুয়ালি এটা একটা এডুকেশন স্কিম যেটার মাধ্যমে অল ওভার ইন্ডিয়াতে অনেকগুলো স্কুলকে এর আন্ডার এনে ইনফ্রাস্ট্রাকচারকে ডেভেলপ করা হবে। দেন
অক্টোবর 20-তে আমরা দেখব ত্রিপুরার মধ্যে স্টার্টআপের মধ্যে ক্যান্ডেল মেকিং ইন্ডাস্ট্রিটা কিভাবে ডেভেলপ করছে সেটা দেখব আমরা। অ্যান্ড দেন ত্রিপুরা গভর্নমেন্ট সিনসিয়ারলি ওয়ার্কফেয়ার ওয়েলফেয়ার। আচ্ছা, ত্রিপুরা গভর্নমেন্ট এখানে একটা ওয়েলফেয়ার করেছে, ওয়েলফেয়ার প্রোগ্রাম। এই প্রোগ্রামের মধ্যে চিফ মিনিস্টার বিভিন্ন বেনিফিশিয়ারিদের হাতে চেক তুলে দিয়েছেন। তো এই স্কিমটা এখানে দেখবো আমরা, ওয়েলফেয়ার স্কিমটা অ্যাকচুয়ালি কি। দেন অক্টোবর 20-তে আমরা দেখব বাংলাদেশের থেকে একজন অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার আমাদের ত্রিপুরার মধ্যে যে ফেনী নদীর উপর যে রিভারটা রয়েছে মৈত্রী সেতু, ওইটার ভিজিটে এসেছিলেন। তো কি কি আর এখানে রয়েছে বিষয়, এটা আমরা দেখবো এখানে। তারপর অক্টোবর 21 আমরা দেখব ত্রিপুরার মধ্যে নতুন একটা এভিয়েশন সেক্টর থেকে একটা নতুন ফ্লাইট কোম্পানি তাদের জার্নি শুরু করেছে, আকাশা এয়ার। তো এই বিষয়টা এখানে কে হচ্ছে এই কোম্পানির হেড, এগুলো নিয়ে আমরা এখানে একটু দেখব, ঠিক আছে। তো চলো অ্যানালাইসিস শুরু করা যাক। তো বিফোর স্টার্টিং দ্য অ্যানালাইসিস আমি তোমাদেরকে আমাদের অ্যাপ সম্পর্কে কয়েকটা কথা একটু জানাতে চাচ্ছি। এখানে তো তোমরা সবগুলা ক্লাস অনলাইনে দেখছো, তোমরা আমাদের যে সমীশ অ্যাপ রয়েছে সেটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো। তাছাড়া গুগল ক্রোম বা কোনো গুগলের ওয়েব পেজে গিয়ে তোমরা আমাদের ওয়েবসাইট সার্চ করতে পারো www.shomish.com। সেখানে তোমরা রোজ দিনের প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্সের কন্টেন্টগুলো পেয়ে যাবে পিডিএফ আকারে। তাছাড়া আমাদের ইয়ারলি সাবস্ক্রিপশন রয়েছে পিডিএফের শুধুমাত্র 199। এটা দিয়ে তুমি সারা বছরের কারেন্ট অ্যাফেয়ার্সের টোটাল কোর্সটাকে তুমি কিনে নিতে পারবে এবং তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের আরও স্ট্রং করতে পারবে, জিকেকে বিল্ড আপ করতে পারবে। তো তোমরা এটাও একটু চেক আউট করে নিও আমাদের অ্যাপ থেকে। ওকে, তো আর বেশি দেরি না করে চলো আমাদের অ্যানালাইসিসটা এখন শুরু করছি। তো ফার্স্ট যে নিউজটা এখানে উঠে এসেছিল অক্টোবর 15-এ বিটেলনাট গার্ডেন অফ ফার্মার ডেস্ট্রয়েড আউট অফ এনিমিটি। কি হয়েছিল, বিটেলনাট গার্ডেনটা অ্যাকচুয়ালি কি, এবং এটা কয়েকজন মানুষের মধ্যে মেবি একটা প্রবলেম হয়েছিল যার কারণে একজনের গাছ বা একজনের বাগান অন্য একজন গিয়ে সেটা ডেস্ট্রয় করে ফেলেছে। তো বিটেলনাটটা অ্যাকচুয়ালি কি দেখো, বিটেলনাটকে আমরা এরেকা নাট হিসাবেও জানি, ঠিক আছে। এটা একটা স্পিসিস অফ প্ল্যান্ট ট্রি, পাম ট্রি, ঠিক আছে, পাম ট্রি। তো এটা কিরকম, পাম ট্রি, ঠিক আছে। গ্রোজ ইন পার্টস অফ দ্য ট্রপিক্যাল প্যাসিফিক আইল্যান্ড। অ্যাকচুয়ালি ট্রপিক্যাল ক্লাইমেট যেখানে থাকে সেখানের মধ্যে এই গাছটা খুব বেশি গ্রো করে, মানে এই নাট গাছটা, ঠিক আছে। তো ত্রিপুরার মধ্যে যে ক্লাইমেট টাইপটা রয়েছে দেখো সেটা কি, ত্রিপুরা হ্যাজ ওয়ার্ম হিউমিড সাব ট্রপিক্যাল ক্লাইমেট। তো এটাকে আমি আরেকটু বোঝাচ্ছি, ত্রিপুরাতে ক্লাইমেট কন্ট্রোলটা তাহলে আমি কি দেখছি, সাব ট্রপিক্যাল একটা ক্লাইমেট কন্ডিশন ত্রিপুরাতে রয়েছে। হ্যাঁ, এছাড়া আর কি কি ক্লাইমেট কন্ডিশন অল ওভার ইন্ডিয়াতে দেখা যায়, বা এছাড়া আর কি কি ক্লাইমেট কন্ডিশনের টাইপ রয়েছে, চলো সেটা দেখি আমরা। দেখো প্রথম যে ক্লাইমেট কন্ডিশনটা রয়েছে সেটা কি, ট্রপিক্যাল। তারপর সেটা আরেকটা রয়েছে কি, ড্রাই। তারপর কি রয়েছে, টেম্পারেট। তারপর কি রয়েছে, কন্টিনেন্টাল। আর তারপর কি রয়েছে, পোলার, ঠিক আছে। তো ট্রপিক্যালটা কি, হট থাকে এবং হিউমিড থাকে এবং টেম্পারেচার অনেক সময় গ্রেটার দেন 64 ডিগ্রি ফারেনহাইট, মানে 18 ডিগ্রি সেন্টিগ্রেডের উপর চলে যায়। দেখাই যে ত্রিপুরার মধ্যে অনেক সময় 26 ডিগ্রি 30 ডিগ্রি এরকম এভাবে আমাদের ত্রিপুরা টেম্পারেচারটা যায়, ঠিক আছে। তারপর দেখো ড্রাই টেম্পারেচারটা কীরকম থাকে, ময়েশ্চার ইজ র্যাপিডলি ইভাপোরেটেড ফ্রম দ্য এয়ার অ্যান্ড দেয়ার ইজ প্রেসিপিটেশন। খুব বেশি হট টেম্পারেচার দেখা যায়, ঠিক আছে, সরি হট টেম্পারেচার দেখা যাবে না এখানে, ময়েশ্চারাইজার দেখা যায়, মানে কি হবে, র্যাপিডলি ইভাপোরেটেড হবে। তোমাদের স্কিন সবসময় ড্রাই থাকবে, ওয়াটারের মধ্যে এয়ারের মধ্যে ওয়াটার পার্টিকেলের পরিমাণটা খুব বেশি কম থাকবে, যার কারণে কি হবে, সেটা কন্টিনিউ যেখান থেকে পাবে এয়ারটাকে কালেকশন করতে শুরু করবে এবং যার কারণে ফুল যে ওয়েদারটা থাকবে সম্পূর্ণ ড্রাই ওয়েদার দেখা যাবে এখানে। তারপর কি, টেম্পারেট, ইট ইজ জোন দেয়ার আর টাইপিক্যালি ওয়ার্ম অ্যান্ড হিউমিড ইন সামার। এটা হচ্ছে সব থেকে গরম ক্লাইমেট কন্ডিশন, ঠিক আছে। তারপর কি, কন্টিনেন্টাল ক্লাইমেট কন্ডিশন, যেটা নাকি সমুদ্র পরবর্তী এলাকার মধ্যে দেখা যায়। ওয়ার্ম টু কুল সামার্স অ্যান্ড ভেরি কোল্ড ইন উইন্টার্স। উইন্টার্সের মধ্যে খুব বেশি কুল থাকে এবং সামারের মধ্যে মোটামুটি কুল থাকে, কিন্তু উইন্টারে খুব বেশি এরিয়াটা কোল্ড দেখা যায়। ওকে, এখানের মধ্যে কন্টিনেন্টাল এরিয়াগুলোর মধ্যে অনেক সময় দেখা যায় কি, টেম্পারেচার বিলো -20 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত, সরি -30 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত চলে যায় এবং -22 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত চলে যেতে পারে। তারপর দেখো পোলার রিজিয়ন, ইন দ্য পোলার ক্লাইমেট জোন ইটস এক্সট্রিমলি কোল্ড। সব থেকে যদি কুল থাকে এই ধরনের রিজিয়নগুলোতে যারা এখানে থাকছে, ঠিক আছে, অ্যান্টার্কটিকা দেশের মতো, ঠিক আছে। ইন দ্য পোলার ক্লাইমেট রিজিয়ন তোমার নর্মালি যে টেম্পারেচারটা থাকে কি থাকে, 10 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি। উইন্টার বলো মানে অল ওভার দ্য সিজন এখানে 10 ডিগ্রি সেন্টিগ্রেড, -0 ডিগ্রি, -1 ডিগ্রি, -2 ডিগ্রি, 0 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি এই ধরনের টেম্পারেচার এখানে লক্ষ্য করা যায়। তো দেখছো পুরো আর্থের
এখানে স্ট্রাকচার অনুযায়ী কোন জায়গার মধ্যে কি রকম কন্ডিশন, ট্রপিক্যাল কি, এই যে মিডলের যে ইকুয়েটর পার্শ্ববর্তী যে এরিয়াটা রয়েছে, রিজনটা রয়েছে এখানে কি থাকে, ট্রপিক্যাল। তারপর একটু যদি উপরের দিকে চলতে থাকো বা নিচের দিকে থাকো ড্রাই হবে। তারপর কি হচ্ছে, এই যে রিজনটা প্রচন্ড গরম থাকবে, টেম্পারেট। তারপর কি হচ্ছে, কন্টিনেন্টাল এই এরিয়াটা। আর তারপর হচ্ছে কি একদম উপরের পার্ট এবং নিচের পার্ট একেবারে এখানে কি থাকে, পোলার। তো এইরকম পিকচারের মাধ্যমে আমরা চেষ্টা করবো যে কি আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে যে টপিকগুলো উঠে আসবে ওইগুলোর পারফেক্টলি স্ট্র্যাটিক অ্যানালাইসিস করে করে চলতে এবং তোমাদের পয়েন্ট অফ ভিউটাকে এবং তোমাদের জেনারেল অ্যাওয়ারনেসটাকে আরো ডেভেলপ করতে। চলো নেক্সট পয়েন্টে যাই আমরা। তো আগের স্লাইডে একটা ওয়ার্ড বলেছিলাম আমি, প্রেসিপিটেশন, ঠিক আছে। তো যখন প্রেসিপিটেশন ওয়ার্ডটা আমরা শুনি, অ্যাকচুয়ালি ওয়াটার সাইকেল যখন আসে ওয়েদারের মধ্যে, হ্যাঁ, তখনও কিন্তু প্রেসিপিটেশনের বিষয়টা হয়। তো দেখি আরো কি কি ঘটনা হয় প্রেসিপিটেশনের সাথে ওয়াটার সাইকেলের মধ্যে। তো দেখছো এখানে কি রয়েছে, একটা ওয়াটার বডি। এখান থেকে কি হচ্ছে, সানলাইটের কারণে, এই যে সানলাইটটা রয়েছে এখান থেকে সানলাইটের কারণে কি হচ্ছে, ওয়াটারটা ইভাপোরেট হচ্ছে এবং উপরের দিকে চলে যাচ্ছে। তো এই যে ওয়াটার ভেপরটা যখন উপরের দিকে যাবে সেখানে গিয়ে কি হবে, এটা আর অন্যান্য ডাস্ট পার্টিকেলের সাথে যুক্ত হবে অ্যান্ড দেন এটা কি হবে, ঠান্ডা হবে, কিছুটা কনডেনসেশন হবে এবং ক্লাউড ফরমেশন হবে। তারপর যখন এই ক্লাউডটা অনেকদিন ফ্লোট হতে হতে এটা আরও বেশি ঠান্ডা হয়ে যাবে এবং এটার মধ্যে ওয়াটার ড্রপলেটের পরিমাণ অনেক বেশি বাড়তে থাকবে, তারপর কি হবে, প্রেসিপিটেশনের মাধ্যমে এটা আবার ব্যাক হয়ে আমাদের ল্যান্ডের মধ্যে মানে আর্থ সারফেসে চলে আসবে, কেমন। তারপর একটা ওয়াটার বডিতে এটা আবার কালেকশন হতে শুরু হবে। তো প্রেসিপিটেশন কি, ক্লাউড থেকে যখন মানে যখন এখান থেকে আবার খুব বেশি কোল্ড সিচুয়েশনের কারণে এটা আবার ওয়াটার ড্রপলেট হিসাবে, রেইনের হিসাবে আমাদের ওয়াটার বডিগুলোতে চলে আসে, তখনই কি হয়, এটাকে আমরা বলি প্রেসিপিটেশন। এবার আরেকটা টার্ম আছে এই সবগুলো ছাড়াও, সাবমিলেশন। দেখো সাবমিলেশন কি, ডাইরেক্ট কনভার্সন অফ সলিড স্টেট অফ ওয়াটার টু গ্যাসিয়াস ফর্ম। মানে কি, যখন কোনো একটা সলিড ফর্ম থেকে গ্যাসিয়াস ফর্মে ডাইরেক্ট কোনো কিছু চলে যায়, যেমন ধরো তোমার আইস, ঠিক আছে, আইসটা যদি প্রথম মেল্ট হয়ে ওয়াটারে না গিয়ে ডাইরেক্ট আইস ফর্ম থেকে গ্যাসিয়াস ফর্মে চলে যায়, তখন সেটাকে আমরা কি প্রসেস বলবো, সাবমিলেশন বা স্নো বলতে পারো, ঠিক আছে। তো আশা করছি সম্পূর্ণ বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। স্টার্ট করেছিলাম কোথা থেকে, সেই ট্রি, ঠিক আছে, ওই যে আমাদের পাম ট্রির মতো কি একটা এরেকা নাট ট্রি, এটা কিরকম ওয়েদার কন্ডিশনে দেখা যায় এই বিষয়টাকে আলোচনা করতে করতে আমরা চলে আসলাম এই সব কিছু নিয়ে। মোটামুটি শেষ ডিসকাশন, পরের স্লাইডে আমরা চলে যাই, চলো। দেখো অক্টোবর 15-এ কি হয়েছিল, ওয়াটার ক্রাইসিস ডিসরাপ্টেড ইলেকট্রিসিটি হিটস ভিলেজার্স, লোকাল ব্লকড রোড ইন প্রোটেস্ট। স্বাভাবিক, ভিলেজারদের ওয়াটার নিয়ে প্রবলেম হচ্ছে, তাই ওরা কি করেছে, এখানে দেখো ওদের যে ওয়াটার ভেসেলগুলোকে রেখে এখানে ওরা প্রোটেস্ট করছে যে আমাদের ওয়াটারের সমস্যা হচ্ছে। তো এটাকে নিয়ে একটু ডিসকাস করতে হয় যে ইন্ডিয়ার মধ্যে শুধুমাত্র ত্রিপুরাতে এরকম ওয়াটার স্কারসিটি দেখা যায় না, এবং অল ওভার ইন্ডিয়া বিভিন্ন জায়গাতে ওয়াটার স্কারসিটি দেখা যায়। এবং আগামী দিনে বিভিন্ন নোটিফিকেশন অনুযায়ী যারা ওয়ার্ল্ডের বিভিন্ন অর্গানাইজেশন রয়েছে ওয়াটার নিয়ে রিসার্চ করছে, তাদের মতে কি আগামী দিনে এই সিচুয়েশনটা আরও বেশি অ্যাডভার্স হতে পারে, ঠিক আছে। তো চলো দেখি এটাকে কি করে আমরা প্রিভেন্ট করতে পারবো। দেখো এই যে সলিউশন অফ ওয়াটার স্কারসিটি কি কি হতে পারে, রিচার্জিং একুইফায়ার্স বা গ্রাউন্ড ওয়াটার। অল ওভার ইন্ডিয়াতে আমরা যে ওয়াটার রিসোর্সগুলো ইউজ করি সব থেকে বেশি আমরা কি ইউজ করি, গ্রাউন্ড ওয়াটারটা। তো কন্টিনিউ গ্রাউন্ড ওয়াটার থেকে যখন আমরা এক্সট্রাভেশনের মাধ্যমে কি করতে থাকি, ওয়াটারটাকে পাম্পিং আউট করে বের করতে থাকি, তাহলে ল্যান্ড ওয়াটারের কি হচ্ছে, রিসোর্সটা দিন দিন কমছে। তো ইউএন রিপোর্ট অনুযায়ী কি হয়েছিল দেখো, 2012-এ কি বলেছিল, দ্য ওয়ার্ল্ডস ওয়াটার গ্রাউন্ড ওয়াটার retraction has tripled in the past 5 decades because of industrial and agricultural uses। তারা বলছে যে বর্তমান দিনে এগ্রিকালচারাল এবং ইন্ডাস্ট্রিয়াল ইউজের কারণে যে র্যান্ডমলি এবং র্যাপিডলি আমরা ওয়াটারটাকে এক্সভেট করছি সেটা বিগত 15 বছরের তুলনায় অনেক বেশি হচ্ছে, ঠিক আছে। ফর দিস রিজন গভর্নমেন্ট অ্যান্ড অর্গানাইজেশন ক্যান আন্ডারটেক মেজার্স টু রিচার্জ একুইফায়ার অর গ্রাউন্ড ওয়াটার। তার জন্য গভর্নমেন্টকে কিছু সায়েন্টিফিক টেকনোলজি ইউজ করে সেই গ্রাউন্ড ওয়াটারকে আবার রিভাইভ করার জন্য কোনো প্ল্যান বা ইনিশিয়েটিভ বের করতে হবে, ঠিক আছে। আন্ডারটেকিং বিভিন্ন প্রজেক্ট নিয়ে যেতে পারে, বিভিন্ন প্রজেক্ট এইম করে এই কাজটা করতে হবে। কি করতে হবে, আগে গ্রাউন্ড ওয়াটারটাকে তুমি রিভাইভ করতে হবে, ঠিক আছে, সেটাকে আবার রিজেনারেট করো, ওকে। তাছাড়া ওয়াটার ইউজ অ্যান্ড
এফেক্টিভ ওয়াটার ট্রিটমেন্ট টেকনোলজিস, ওয়াটারটাকে পিউরিফাই করার জন্য যে এফেক্টিভ টেকনোলজিসগুলো আছে সেগুলোর ইউজ করতে হবে। যেমন ধরো ওয়াটার রিউজ স্ট্র্যাটেজিস, ওয়াটারটাকে কীভাবে রিইউজ করা যায়, একটা ওয়াটার কোনো একটা কাজে ইউজ হয়েছে সেটাকে কীভাবে অন্য একটা কাজে সেই ওয়াটারটাকে ইউজ করা যায়, সেটাকে ওয়েস্ট না করে। বিভিন্ন সিটি, স্কুল, হসপিটাল অ্যান্ড ইন্ডাস্ট্রির মধ্যে কীভাবে ওয়াটার স্কারসিটি দেখা যাবে। হ্যাঁ দেখো, দ্য মেন স্ট্র্যাটেজিস হিয়ার টু ইনক্লুড রিইউজ অ্যান্ড রিসাইক্লিং, দ্য ইউজ অফ জিরো লিকুইড ডিসচার্জ সিস্টেমস, মানে কি করতে হবে, তোমার রিইউজের পরিমাণটা বাড়াতে হবে। জিরো লিকুইড ডিসচার্জ সিস্টেম ইজ হোয়ার বাই দ্য ওয়াটার উইদিন এ ফেসিলিটি ইন কন্ট্রাক্টলি ট্রিটেড, ইউজড অ্যান্ড রিইউজড অ্যাগেন, মানে বলছে কি দেখো ব্যাপারটা, তুমি যে কোনোভাবে কি করতে হবে, ওয়াটার রিসাইক্লিং এবং ওয়াটারকে কীভাবে রিইউজ করা যায় এই প্রসেসটাকে তুমি ডেভেলপ করতে হবে। দেন দেখো, দ্য নন পোর্টেবল ওয়াটার, মানে গ্রে ওয়াটার যেটা আছে, ক্যান বি ইউজড ফর ওয়াশিং কার্স। সাপোজ তুমি কোনো একটা প্রথমে কাজ করেছো, এই জলটা খুব একটা পিউরিফাইড না, মানে ড্রিঙ্কিংয়ের জন্য সেটা একদম আর এখন কন্ডিশন নেই, তো এটাকে তুমি কি করতে পারো, এটাকে তুমি ওয়াশিং কারের জন্য ইউজ করতে পারো, ইরিগেশনের জন্য, প্ল্যান্ট ইরিগেশনের জন্য ইউজ করতে পারো। এই ধরনের বিভিন্ন সায়েন্টিফিক টেকনোলজির মাধ্যমে, ঠিক আছে, তোমার জেনারেল অ্যাওয়ারনেসের মাধ্যমে কি করতে হবে, ওয়াটারটাকে কীভাবে সেভ করা যায় সেদিকে নজর দিতে হবে। এবং সবথেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে কি, অ্যাওয়ারনেসের দিকে নজর দিতে হবে। যত বেশি অ্যাওয়ারনেস হবে, এডুকেশন অ্যাওয়ারনেস বলো, টেকনোলজির দিক দিয়ে অ্যাওয়ারনেস বলো, ইন্টারনেট এখন সবার হাতে হাতে রয়েছে, তো গভর্নমেন্টও ইনিশিয়েটিভ নিতে হবে, সঙ্গে পাবলিকও ইনিশিয়েটিভ নিতে হবে, এবং সবার যদি মিলে একটা প্রসেস থাকে, সবাই যদি মিলে একটা ট্রাই করে, তাহলে ওয়াটার স্কারসিটিকে কন্ট্রোল করে অল ওভার ইন্ডিয়াতে ওয়াটার ইউজটাকে ঠিকভাবে করা যাবে। ঠিক আছে, আদারওয়াইজ আগামী কয়েক বছরের মধ্যে দেখা যাবে ওয়াটার নিয়ে বিশাল প্রবলেম দেখা যাচ্ছে। তারপরে চলো ওয়াটার ম্যানেজমেন্টের দিকে নজর দিতে হবে আমাদের। ঠিক আছে, ওয়াটার ম্যানেজমেন্ট বাই দ্য ইউজ অফ রেগুলেশনস অ্যান্ড পলিসিস, গভর্নমেন্টকে বিভিন্ন রেগুলেশন এবং পলিসিস আনতে হবে। ঠিক আছে, যেটা কি করবে, রিডিউস অফ ওয়াটার স্কারসিটিটাকে করতে পারবে, ওয়াটার স্কারসিটিটাকে কিছুটা রিডিউস করতে পারবে। দ্য রেগুলেশনস অ্যান্ড পলিসিস ক্যান অ্যাড্রেস দ্য ওয়াটার রিলেটেড প্রবলেমস ইনক্লুডিং অ্যাসপেক্টস সাচ এস ওয়াটার রিইউজ, ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট, ওয়াটার রাইটস, ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার ইউজ, ওয়েটল্যান্ড রিস্টোরেশন, ডোমেস্টিক ওয়াটার সাপ্লাইস, ওয়াটার পলিউশন। মানে ওয়াটারের জন্য প্রত্যেকটা ক্ষেত্রে রেগুলেশন এবং প্রপার ল লাগবে, কীভাবে এটাকে ইউজ করা হবে, কীভাবে এটাকে রিইউজ করা হবে, ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে কী পরিমাণ ওয়াটার ইউজ করা হবে, এবং প্রত্যেকগুলোর জন্য আলাদা আলাদা অথরিটি বিল্ড করতে লাগবে। ওকে, তাছাড়া দেখো আর কি কি স্টেপ নেওয়া যায় ওয়াটার স্কারসিটিকে দূর করার জন্য। দেখো, ইনফ্রাস্ট্রাকচারাল রিপেয়ার করতে হবে, ঠিক আছে, অ্যান্ড মেনটেনেন্স। ওয়ান অফ দ্য কি ওয়ে অফ সলভিং দ্য প্রবলেম অফ ওয়াটার স্কারসিটি ক্যান বি থ্রু ইনফ্রাস্ট্রাকচার রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্স অফ ওয়াটার চ্যানেলস। লিকিং পাইপস অ্যান্ড সুয়েজ সিস্টেম নর্মালি লিড টু ওয়াটার ওয়েস্টেজ। ওয়াটার যদি যাতে ওয়েস্ট না হয়, কোনোভাবে যাতে ওয়াটার ওয়েস্ট না হয়, এর জন্য কী করতে হবে, যদি কোনো লিকিং পাইপ থাকে সেগুলোকে প্রথম তাড়াতাড়ি রিপেয়ার করতে হবে। ঠিক আছে, সিওয়েজ সিস্টেম, এলাকার মধ্যে যে খাল, নদী, নালার যে প্রসেসগুলো রয়েছে ওইগুলোর মধ্যে দেখতে হবে যে ওয়াটার ওয়েস্টেজ কি হচ্ছে, বা ওই ওয়াটারটাকে কীভাবে রিসাইকেল করে আবার ইউজ করা যেতে পারে। ঠিক আছে, তারপর দেখো, মিলিয়নস অফ লিটার্স অফ ওয়াটার্স আর লস্ট ইয়ারলি ইন ভেরিয়াস রিজনস অফ দ্য ওয়ার্ল্ড ওয়িং দ্য লিকেজেস অ্যান্ড সিওয়ার কন্টেনমেন্টস। তো বলছে কি, অল ওভার ওয়ার্ল্ডের মধ্যে শুধুমাত্র লিকেজের কারণে প্রতি বছর প্রচুর পরিমাণে ওয়াটার ওয়েস্ট হচ্ছে। তারপর ওয়াটার কনজারভেশন, কীভাবে ওয়াটার কনজারভেশন করবে তোমরা, ইজ ওয়ান অফ দ্য লিডিং ওয়েজ টু গ্রো আউট অফ ওয়াটার স্কারসিটি। তো যার মধ্যে প্রথমেই আমি বলবো কি, বিভিন্ন জায়গার মধ্যে ইন্ডিয়ার মধ্যে সেটা হয় রেইন ওয়াটার কালেকশন অ্যান্ড হারভেস্টিং থ্রু দিস রেইন ওয়াটার। ঠিক আছে, এটা ওয়ান অফ দ্য মোস্ট এফেক্টিভ প্রসেস ইন্ডিয়ার মধ্যে লক্ষ্য করা যায়। ঠিক আছে, তো দেখি এখানে কি কি বলছে। ওয়াটার কনজারভেশন এফোর্টস এনশিওর দেয়ার ইজ আ সাপ্লাই ডিমান্ড ব্যালেন্স। তো ওয়াটার যদি কনজারভেশন করা হয় তাহলে কি হবে, যখন কোনো একটা জায়গাতে ডিমান্ড হবে সেই কনজারভেশন ওয়াটারটাকে ওই জায়গাতে সাপ্লাই করা হতে পারে। কিন্তু দেখো মূল ব্যাপারটা কি, যদি তুমি তোমার জেনারেল অ্যাওয়ারনেস বিল্ড করতে হয়, তুমি একটা জিনিস ভেবে দেখবে, কোনো একটা জায়গার মধ্যে আজকে ওয়াটার শর্টেজ রয়েছে, ঠিক আছে, অন্য একটা জায়গা থেকে তুমি জাস্ট এখানের মধ্যে ওয়াটারটাকে ট্রান্সফার বা ট্রান্সপোর্ট করে দিলে সেটা কিন্তু পার্মানেন্টলি একটা সমস্যার সলিউশন না। যদি তুমি ওয়াটার কনজারভেশনের মাধ্যমে পুরোটা সলিউশন বের করার জন্য প্রপার প্রকল্প তৈরি না করো, ইন ফিউচারে প্রবলেমটা থেকেই যাবে। এক জায়গা থেকে অন্য জায়গায় জল ট্রান্সফার করা সেটা একটা টেম্পোরারি সলিউশন হতে পারে, কিন্তু একটা পার্মানেন্ট সলিউশন তো কখনই হতে পারে না। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি এই স্লাইডটার উদ্দেশ্য একটাই ছিল,
সাপোজ টিপিএসসির মধ্যে এরকম বিভিন্ন রকমের কোয়েশ্চেন তোমরা ফেস করবে, তোমাদের জেনারেল অ্যাওয়ারনেসটাকে বিল্ড আপ করা এবং কিভাবে তোমরা এরকম র্যান্ডম কোয়েশ্চেন পেলে তোমরা নিজেদের থেকে আনসার রাইটিং করতে পারবে, কিছু আনসার রাইটিং প্র্যাকটিসের মাধ্যমে আমরা ক্লাসটাকে করছি আজকে। ওকে, চলো দেখো অক্টোবর 15-এ কি হয়েছে, 2023 অ্যাসেম্বলি পোল আমরা সবাই জানি, ঠিক আছে, 5 বছর পর হচ্ছে, গত বছর হয়েছিল কবে, 2018-এ। ওকে, ইভিএমএস ভিভিপ্যাটস এগুলো সেন্ড করা হয়েছে কি সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট। তো দেখি আমরা সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টের স্ট্রং রুমটা কোথায়, এটা হচ্ছে বেলোনিয়া ডিস্ট্রিক্ট স্ট্রং রুমের মধ্যে এগুলা সেন্ড করা হয়েছে, ঠিক আছে। প্রি মেজার বলতে পারো, একটা প্রিপারেশন, এটা মেইন আগরতলা হেডকোয়ার্টার থেকে এখানে এগুলো সেন্ড করে দেওয়া হয়েছে। তো অ্যাকচুয়ালি এই যে বেলোনিয়াটা কি, আমরা একটু ম্যাপটা দেখে চলি ত্রিপুরা, একটু একটা রিভিশন হয়ে যাবে। দেখো এটা হচ্ছে কি আমাদের ডিস্ট্রিক্টগুলো যদি দেখি, এটা ওয়েস্ট ত্রিপুরা, তারপর কি আছে আমাদের, তার সাথেই সিপাহীজলা, তারপর কি রয়েছে এদিকে কোয়াই, তারপর এদিকে কি রয়েছে গোমতী, ঠিক আছে। তারপর যদি ওই সাইডে চলে যায়, এদিকে কি রয়েছে আমবাসা, ঊনকোটি, তারপর দেখো নর্থ ত্রিপুরা, তারপর এখানে কি রয়েছে আমাদের সাউথ ত্রিপুরা। দেখো 8টা আমরা ডিস্ট্রিক্ট কমপ্লিট করলাম। এবার কি বলেছে যে ওয়েস্ট ত্রিপুরা থেকেই তো এটা ডেলিভার হচ্ছে নাকি, ভিভিপ্যাটটা কোথায় যাচ্ছে তোমাদের সাউথ ত্রিপুরাতে, সাউথ ত্রিপুরাতে কোথায়, এখানে বেলোনিয়াটা, এখানের মধ্যে এটা ট্রান্সফার হচ্ছে, আসছে যে ইলেকশন হচ্ছে সেটাকে যেন ভালোভাবে কনজার্ভ করা যায়। ওকে, তো একটু ম্যাপটা অ্যানালাইসিস হয়ে গেল আমাদের। চলো নেক্সট স্লাইডে যাই আমরা। তো অক্টোবর 15 একটা নিউজ দেখো, ইন এ শেমফুল অ্যাক্ট অফ ক্রাইম এগেইনস্ট উমেন, এ 60-year-old ম্যান অফ খোয়াই গনকি এরিয়া allegedly molested a young housewife taking advantages of her loneliness। বলছে কি একটা 60 ইয়ারের ওল্ড ম্যান কি করেছে, একটা লোনলি একটা হাউস ওয়াইফকে পেয়ে ওকে মলেস্ট করা ট্রাই করেছে, ঠিক আছে, একদম প্যাথেটিক ঘটনা। আচ্ছা দেখো সেকশন 354 আইপিসি কি বলে এই মলেস্টেশনের কেসটাকে নিয়ে, যদি কখনো একটা মলেস্টেশনের কেস কোনো একটা পুলিশ রেজিস্টার করতে বাধ্য, যদি দ্য অ্যাসাল্ট মাস্ট বি অন এ ওমেন, ওমেনের উপর হতে লাগবে মলেস্টেশনটা, ঠিক আছে, দ্যাট দ্য অ্যাকিউজড হ্যাভ ইউজড ক্রিমিনাল ফোর্স অন হার, ওই যে অ্যাকিউজড ব্যক্তিরা যার নামে কমপ্লেনটা হচ্ছে সে কি করবে, ফোর্সফুলি যেন ওর উপর মলেস্টেশনটা করে এরকম কোনো একটা এভিডেন্স থাকতে হবে। দ্যাট দ্য ক্রিমিনাল ফোর্স হ্যাজ বিন ইউজ টু ওমেন ইন্টেন্ডিং দেয়ার বাই টু আউটরেজ হার মডেস্টি, তারপর এই ওমেনটা কি কি বলবে, ওর নামে ওর বিরুদ্ধে এভিডেন্স দেবে, ঠিক আছে। সাচ অ্যান অ্যাক্ট ইন পানিশেবল উইথ আইদার সিম্পল অর রিগোরাস ইমপ্রিজনমেন্ট আপ টু 2 ইয়ার্স, 2 ইয়ার ইমপ্রিজনমেন্টও হতে পারে। দেখো এটা একটা অর্ডিনারি ব্যাপার, এটাকে নিউজে আনার বা কারেন্ট অ্যাফেয়ার্স আনার আলোচনা করার বিষয়টা কি, ঘটনা হচ্ছে দেখো সেভারাল ওমেন টেক্স অ্যাডভান্টেজেস অফ সাচ লজ অ্যান্ড জাজমেন্ট, কি হচ্ছে সোসাইটির মধ্যে এটার ডিসঅ্যাডভান্টেজটা মানুষ বেশি ক্যারি করছে। হ্যাঁ, ডিড ফাইল ফল কেসেস করা হচ্ছে, ঠিক আছে, এগেনস্ট ম্যান ডিউ টু হুইচ সাম ম্যান হ্যাভ টু সাফার দেয়ার এন্টায়ার লাইফ অ্যাকর্ডিং টু দ্য ডাটা গিভেন বাই ন্যাশনাল ক্রাইম Records Bureau, Delhi, 30,000 molestation cases were filed during 2013 to 14. 75% of cases are false. তো এটা মিসইউজও করা হচ্ছে প্রচন্ড পরিমাণে, যার কারণে কি হচ্ছে অনেক ম্যানকে তার ফুল লাইফ এর জন্য সাফার করতে হচ্ছে। এই জন্যই এটাকে নিউজে উঠানো এবং আইপিসির কোন ধারাটাকে নিয়ে ডিল করছে মলেস্টেশনের কেসটা, সেকশন 354, এটাকে নিয়ে একটু আলোচনা করা। ওকে, চলো নেক্সট স্লাইডে যাই আমরা। তো দেখো Dr. Shah, who attached the 4th anniversary of Pradhan Mantri Jan Arogya Yojana and the first anniversary of Ayushman Bharat Digital Mission, এটাকে আমি এখানে আলোচনা করছি না, জাস্ট তোমাদেরকে বলছি কি দেখো আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, যেটার মধ্যে কি এটা হচ্ছে একটা বিশাল বড় ইন্ডিয়ান হেলথ স্কিম, একটা আমব্রেলা স্কিম, এটার আন্ডারে অনেকগুলো স্কিম আসছে। তো চলো আমি এটার জন্য আলাদা একটা পিডিএফ তৈরি করেছি, ওইখানে আমরা যাই। দেখো প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এটা কি, আর্লিয়ার নোন এজ দ্য ন্যাশনাল হেলথ প্রোটেকশন, আগে এটা আমরা জানতাম কি ন্যাশনাল হেলথ প্রোটেকশন স্কিম হিসাবে, ফলস আন্ডার আয়ুষ্মান ভারত প্রোগ্রাম লঞ্চ ইন 2018, এটা আয়ুষ্মান ভারত প্রোগ্রামের আন্ডারে আসছে এটা, ঠিক আছে। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এটাকে লঞ্চ করেছে। এবার কিছু কিছু দেখো শর্ট কোয়েশ্চেন কি তৈরি হতে পারে, আন্ডার হুইচ আমব্রেলা স্কিম ডাজ পিএমজেওয়াই প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা কাম, তাহলে দেখো কি আনসার করবে তোমরা, PMJAY is a component of the Ayushman Bharat scheme, ঠিক আছে, কি কইতেছে PMJAY is a component of the Ayushman Bharat scheme, a government of India created fund that aims to provide low income earners access to health insurance coverage।
তো এখানে বলছে কি দেখো কোন আমব্রেলা স্কিমটার আন্ডারে পিএমজেওয়াইটা আসছে। তো আনসার কি বলবে তোমরা, পিএমজেওয়াই ইজ এ কম্পোনেন্ট অফ দ্য আয়ুষ্মান ভারত স্কিম। আয়ুষ্মান ভারত স্কিমের আন্ডারে তোমার তোমাদের যে স্কিমটা চলে আসছে। ওকে, দেন দেখো অফ ইন্ডিয়া ক্রিয়েটেড ফান্ড দ্যাট এইমস টু প্রোভাইড লো ইনকাম আর্নার্স অ্যাক্সেস টু হেলথ ইন্স্যুরেন্স কভারেজ। তো বলছে কি যারা লো ইনকাম ক্যাটাগরিতে রয়েছে, ঠিক আছে, বিলো পভার্টি লাইন, ওদেরকে হেল্প করার জন্যই এই স্কিমটা চালু করা হয়েছে। তারপর দেখো নেক্সট কোয়েশ্চেন কি, হোয়াট ডাজ দ্য পিএমজেওয়াই স্কিম নট কভার, মানে এটা কাকে কভার করছে না। হেলথ কেয়ার সার্ভিসেস সাচেস কসমেটিক সার্জারিস, এখন তুমি কি বলবে তোমাকে প্লাস্টিক সার্জারি করে দেওয়ার জন্য পিএমজেওয়াই, এটা তো হবে না। ড্রাগ রিহেবিলিটেশন, ঠিক আছে, এটা হচ্ছে না। ফার্টিলিটি ট্রিটমেন্ট, ঠিক আছে, এটাও হবে না। অর্গান ট্রান্সপ্লেশন, ঠিক আছে, এই ধরনের সিভার কেসগুলো এখানে করা হবে না, ঠিক আছে, এগুলো ট্রিটমেন্ট এখানে হয় না। নর্মাল যে ট্রিটমেন্টগুলো রয়েছে ওইগুলো এটার আন্ডারে কভার হয়। ওকে, সেলিয়েন্ট ফিচার দেখি এই স্কিমটার সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট কথা দেখো। সেলিয়েন্ট ফিচার্স অফ দ্য পিএমজেএনআরইজি যোজনা কি কি বলছে, অ্যান ইন্স্যুরেন্স কভার অফ রেস 5 লাখ পার অ্যানাম ইজ অফার্ড টু ইচ এলিজিবল ফ্যামিলি। যে এটার আন্ডারে চলে আসবে ও ম্যাক্সিমাম 5 লাখ পার অ্যানাম পর্যন্ত এটার ফেসিলিটি নিতে পারবে। দ্য স্কিম হ্যাজ নো ক্যাপ অন ফ্যামিলি সাইজ অ্যান্ড এইজ প্রোভাইড ম্যাক্সিমাম বেনিফিট। কোনো ফ্যামিলি সাইজ বা তোমার এইজ সম্পর্কে এখানে খুব একটা উল্লেখ নেই, আছে পরবর্তী সময় বলছি। দেখো covers all secondary and tertiary are expenditures incurred during the treatment। ট্রিটমেন্টের সময় তোমার টার্সিয়ারি এবং সেকেন্ডারি সব রকমের এখানে এক্সপেন্ডিচার এটার আন্ডার ইনক্লুড হয়ে যাবে। প্রি অ্যান্ড পোস্ট হসপিটালাইজেশন এক্সপেন্সেস অফ 3 and 15 days রেসপেক্টিভলি আর কভার্ড। তুমি হসপিটালে ভর্তি হওয়ার 3 দিন আগে থেকে তারপর 15 দিন পর পর্যন্ত যত এক্সপেন্সেস আছে সবগুলো এটার আন্ডার ইনক্লুড হয়ে যাবে। ওকে, তারপর দেখি এটার আন্ডারে মেডিসিন, ডায়াগনস্টিক সমস্ত ফেসিলিটি সবকিছু এটার আন্ডারে চলে আসবে, ঠিক আছে, যত এক্সামিনেশন থাকবে মেডিকেল এক্সামিনেশন। কভার দ্য ফলোইং ট্রিটমেন্ট কম্পোনেন্ট, দেখো কি কি ট্রিটমেন্ট এটার আন্ডারে হচ্ছে। প্রথম তো আমরা দেখেছিলাম কি কি হচ্ছে না, এবার দেখো কি কি ট্রিটমেন্ট এটার আন্ডারে হচ্ছে। মেডিকেল কনসালটেশন করতে পারবে তুমি নর্মালি, এক্সামিনেশন অ্যান্ড ট্রিটমেন্ট মেডিসিনস, ঠিক আছে। তারপর কি করতে পারবে, ইন্টেন্সিভ অ্যান্ড নন ইন্টেন্সিভ কেয়ার সার্ভিসেস, কেয়ার নিতে পারবে, মেডিকেল কেয়ার, মেডিকেল ইমপ্ল্যান্টস, ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক টেস্টস। তারপর দেখো অ্যাকোমোডেশন অ্যান্ড ফুড সার্ভিসেস, পেশেন্টস রিসিভ এ ডিফাইন্ড ট্রান্সপোর্ট অ্যালাউন্স, তারপর পেশেন্টকে একটা ট্রান্সপোর্ট অ্যালাউন্সও দেওয়া হবে। ক্যাশলেস ট্রিটমেন্ট, তো এখানের মধ্যে তো তোমার থেকে কোনো কিছু ক্যাশ মানে চার্জ করা হচ্ছেই না। তো এটার আন্ডারে পড়তে হলে তোমাদের বেসিক ক্রাইটেরিয়া কি কি থাকতে হবে সেটা একটু দেখি চলো। এই দেখো ক্রাইটেরিয়াগুলো, দ্য ক্যাটাগরিজ অফ বেনিফিশিয়ারিজ ইন বোথ আরবান এন্ড রুরাল রিজিয়নস। ইন রুরাল এরিয়ার মধ্যে দেখো এটা রুরাল এরিয়ার মানুষরাও ফেসিলিটিটা ভোগ করতে পারবে এবং যারা আরবানে রয়েছে তারাও এই ফেসিলিটিটা নিতে পারবে। তো রুরাল এরিয়াতে যারা রয়েছে, হাউস হোল্ডস উইথ নো শেল্টার, যাদের বাড়িঘর ভালো না, ঠিক আছে, বা বলতে পারো ঘর নেই, ভাড়া থাকে, ফ্যামিলিজ লিভিং অন ফ্রি ফুড অ্যান্ড মানি, গভর্নমেন্ট থেকে যে ফ্রি ফুডটা ডেলিভারি করা হয় বা বিভিন্ন জায়গা থেকে ওদেরকে যে বিভিন্ন ভাতা দেওয়া হয় এটার উপরেই ওদের পুরো ফ্যামিলিটা ডিপেন্ড করছে, ঠিক আছে, সম্পূর্ণ ফ্যামিলিটা যদি এর উপরে ডিপেন্ড করে তারাও এর আন্ডারে চলে আসবে। ডিস্টিটিউটস, ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার্স ওয়ার্কার্স বিলঙ্গিং টু প্রিমিটিভ ট্রাইবস, যারা একদম ট্রাইব রয়েছে, হ্যাঁ, বন্ডেড লেবার আর রিলিজড লিগেলি, তারপর যারা ডেইলি লেবার রয়েছে, ঠিক আছে, ওরা চলে আসবে রুরাল এরিয়া। তারপর দেখি আরবান এরিয়ার মধ্যে কি কি ক্রাইটেরিয়া রয়েছে। লিস্ট অনেক বড়, দেখো বেগার থাকছে, স্ট্রিট ভেন্ডার, তারপর কি কনস্ট্রাকশন ওয়ার্কার যারা রয়েছে, কুলিস, স্যানিটাইজেশন ওয়ার্কের সঙ্গে যারা জড়িত, হ্যান্ডিক্রাফটের সঙ্গে যারা জড়িত সবাই, ইলেকট্রিশিয়ানস, মেকানিক্স, ঠিক আছে, যারা বিলো পভার্টি লাইনে রয়েছে তারা সবাই এর আন্ডারে চলে আসবে, ঠিক আছে। Excluded from the above list as per the socio-economic class census 2011, families with a motorized vehicle 2011 এ লাস্ট সেন্সাস হয়েছিল ভারতবর্ষে, ঠিক আছে। তো ওই সেন্সাস অনুযায়ী কাদেরকে বলা হয়েছিল যে তোমরা এর আন্ডারে আসতে পারবেই না। ফ্যামিলিজ উইথ এ মোটরাইজড ভেহিকেল, যাদের নাকি মোটরাইজড ভেহিকেল রয়েছে, ঠিক আছে, ফিশিং বোট অ্যান্ড পেস ইনকাম ট্যাক্স, যারা নাকি ইনকাম ট্যাক্স পে করছে, হাউস হোল্ড উইথ এ রেফ্রিজারেটর, ল্যান্ডলাইন ফোন অর এ আর্নিং মেম্বার হু ওয়ান্টস মোর দেন 10,000 পার মান্থ, তাহলে ওই ফ্যামিলিগুলোকে এর ক্রাইটেরিয়া আন্ডারে আনা হচ্ছে না। ফ্যামিলিজ হু ওন ল্যান্ড অ্যাবাভ
সার্টেন ডিফাইন্ড লিমিট, যাদের কাছে প্রচুর ল্যান্ড রয়েছে, ঠিক আছে, একটা সার্টেন লিমিটের উপর, তাদেরকেও এই স্কিমের আন্ডারে আনা হচ্ছে না। গভর্নমেন্ট সার্ভেন্টস, তাদেরকেও এই স্কিমের আন্ডারে আনা হচ্ছে না, ঠিক আছে। তো আয়ুষ্মান ভারতের আন্ডারে যে স্কিমটা রয়েছে ন্যাশনাল হেলথ প্রোটেকশন মিশন, ঠিক আছে, ন্যাশনাল হেলথ প্রোটেকশন মিশন, বা আমরা দেখেছিলাম কি এটার মধ্যে কি ওই যে আগে বলেছিলাম কি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, এটা আমরা ডিসকাস করে চলে আসলাম, ঠিক আছে। দুটো স্লাইড এটা নিয়েই ছিল। এই যে বিষয়গুলো এখানে লেখা আছে দেখো, 5 লাখ পার ফ্যামিলি, ঠিক আছে। তারপর কি এটার আন্ডারে 50 crore সিটিজেনকে এখন আনা হয়েছে এর আন্ডারে, ওকে। এই বিষয়গুলো এখানে লেখা আছে, তোমরা ডিটেলসগুলো একটু চেক আউট করতে পারো। দেন চলো নেক্সট স্লাইডে যাচ্ছি আমরা। দেখো অক্টোবর 16 কি হয়েছে, পিএম মোদি কি করেছে, 75টা ডিজিটাল ব্যাংকিং ইউনিটস তৈরি করেছে, যার মধ্যে আমাদের ত্রিপুরার মধ্যে রয়েছে 2টা ডিজিটাল ব্যাংকিং ইউনিটস। কোথায় রয়েছে, ওয়ান হুইচ ইজ ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া ইন আগরতলা, আর এটা হচ্ছে কি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, সেটা উদয়পুরের মধ্যে, ওকে। হি পয়েন্ট আউট, তো ওইখানের মধ্যে উনি যখন ডিসকাস করেছিলেন এই ব্যাপারটা নিয়ে, কিছু কিছু জিনিসকে উনি খুব বেশি প্রেফারেন্স দিয়েছেন। হি পয়েন্টেড আউট দ্য 2 areas on which the government worked simultaneously. First, reforming, strengthening and making the banking system transparent, and secondly, financial inclusion. Modi said that পেপার অ্যান্ড ইঙ্ক ফর কারেন্সি প্রিন্টিং আর ইম্পোর্টেড, আমরা যে পেপার কারেন্সিটা ইউজ করছি সেটা কি ইম্পোর্ট করা হয়। অ্যান্ড বাই অ্যাডপ্টিং এ ডিজিটাল ইকোনমি উই আর কন্ট্রিবিউটিং টু এ সেলফ ল্যান্ড ইন্ডিয়া হোয়াইল অলসো বেনিফিটিং দ্য এনভায়রনমেন্ট বাই রিডিউসিং দ্য কনজাম্পশন অফ পেপার। তো উনি বলছেন যখন আমরা ডিজিটালি শিফট হয়ে যাব আমরা সেলফ ল্যান্ড হতে পারবো ইন্ডিয়াতে, এবং কি করছি আমরা পেপার সেভ করছি এবং এনভায়রনমেন্টকেও আমরা পলিউশন ফ্রি রাখছি। সো উনি একটা খুব ভালো কাজ করেছেন, ওকে। কি করেছেন, ডিজিটাল ব্যাংকিং ইউনিটস লঞ্চ করেছেন উনি, আর তার মধ্যে আমাদের ত্রিপুরাতে রয়েছে 2টা ইউনিট, ওকে। চলো নেক্সট স্লাইডে যাই আমরা। নেক্সট দেখো কি বলছে, নাবার্ড নামে একটা অর্গানাইজেশন ত্রিপুরার মধ্যে, এখানে কি করছে একটা ওরা একটা মিটিং করছে, ওরা কি করছে একটা লোন এফেয়ার করছে, ঠিক আছে, একটা লোন ফেয়ার। তো নাবার্ডটা কি আগে দেখি, দ্য ত্রিপুরা গভর্নমেন্ট হ্যাজ সট অ্যাসিস্ট ফ্রম দ্য ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। কি দেখো নাবার্ড, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, এটা কি শর্ট ফর্মে আমরা কি বলি, নাবার্ড, ওকে। ফর ড্রাফটিং প্রজেক্টস টু কমব্যাট ক্লাইমেট চেঞ্জ। তো ত্রিপুরার মধ্যে কি হচ্ছে, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, যার কারণে ফার্মাররা ভালো করে ওদের ফার্মিংটা কাল্টিভেশনটা ঠিক করে করতে পারছে না, এবং ফার্মারদের কাছে প্রপার হাতে অ্যাডিকুয়েট মানিও নেই। তো ওদেরকে যাতে ভালো করে লোন প্রোভাইড করে যায়, তো এর জন্য নাবার্ডকে থেকে অ্যাসিস্ট্যান্স নিচ্ছে ত্রিপুরা গভর্নমেন্ট, ওকে। এফপিওস কি দেখি, ইট ইজ দ্য বেস্ট অপরচুনিটি, দেখো এফপিওসটা এখানে দেখো, ফরমেশন অ্যান্ড প্রমোশন অফ ফার্মার্স প্রডিউসার্স অর্গানাইজেশন, এফপিও, ঠিক আছে, উইথ এ ক্লিয়ার স্ট্র্যাটেজি অ্যান্ড কমিটেড রিসোর্সেস টু ফর্ম অ্যান্ড প্রমোট 10,000 নিউ এফপিওস টু এনশিওর ইকোনমিক স্কেলস ফর ফার্মার্স ওভার নেক্সট 5 years। তো এফপিওস বিভিন্ন তৈরি করা হবে, যার আন্ডারে কি হবে, ফার্মারদেরকে বিভিন্ন রকমের হেল্প প্রোভাইড করা হবে, ঠিক আছে। একটু এই লাইনটা পড়িয়ে দেখো, ইট ইজ দ্য বেস্ট অপরচুনিটি ফর ফার্মার্স টু ডু দেয়ার এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস ইন এ প্রপার ওয়ে উইথ দ্য হেল্প অফ এফপিওস in accordance with the guidance of ICAR and NABARD for doing the development of farmers। তো সব মিলে কথা এটাই কি হচ্ছে, নাবার্ড নামে একটা অর্গানাইজেশন ত্রিপুরাতে চলে এসেছে, এবং ওরা কি করছে, ফার্মারদের বিভিন্ন রকমের লোন দিয়ে ওদের এগ্রিকালচারে হেল্প করছে, এবং এটাই হচ্ছে কি ফার্মারদের জন্য একটা বেস্ট অপরচুনিটি যে ওরা ভালো করে লোন এখান থেকে গেইন করে ওরা যেন ভালোভাবে ওদের এগ্রিকালচারটাকে করে এবং ভালো হারভেস্টিং ওরা করতে পারে, ওকে। তার সাথে আমি তোমাদেরকে 2টা কিওয়ার্ড এখানে বুঝিয়ে চললাম, নাবার্ড আর একটা কি, আর এটা হচ্ছে তোমার এফপিওএস, ওকে। চলো নেক্সট স্লাইড দেখি আমরা। তো দেখো এখানে কি হয়েছে, গাঞ্জা প্রচুর পরিমাণে এখানে পুলিশ টেক ওভার করে নিয়েছে, এবং এখানে ওরা পিকচার তুলছে। তো গাঞ্জাকে আমরা কি বলি, ক্যানাবিস। তো এর জন্য আমি আরেকটা স্লাইড তৈরি করেছি, চলো ওইখানে যাই। দেখো ক্যানাবিস, আমরা কি বলছি এটাকে, ক্যানাবিস, ঠিক আছে, ইজ এ ড্রাগ ডিরাইভড ফ্রম ইন্ডিয়া হ্যাম্প প্ল্যান্টস, ইন্ডিয়ান হ্যাম্প প্ল্যান্টস, ঠিক আছে, এরকম একটা প্ল্যান্ট রয়েছে, এটা থেকেই এই ক্যানাবিসটা হচ্ছে। সাচ এস ক্যানাবিস সেটিভা অ্যান্ড ক্যানাবিস ইন্ডিকা। তো দুই যে প্ল্যান্টগুলো রয়েছে ওইটা 2 টাইপের, একটা হচ্ছে কি ক্যানাবিস সেটিভা আর এটা কি ক্যানাবিস ইন্ডিকা, ওকে। দ্য মেইন অ্যাক্টিভ কেমিক্যাল ইন ক্যানাবিস ইজ
টিএইচসি, যেটাকে আমরা কি বলি ডেল্টা 9 টেট্রাহাইড্রো ক্যানাবিনিয়ল, ঠিক আছে। ইট ইজ ডিপ্রেসেন্ট ড্রাগ, ওকে, অ্যান্ড স্লোজ ডাউন দ্য অ্যাক্টিভিটি অফ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তো এটা যদি তুমি কন্টিনিউ, তারপর তার কারণে কি দেখা যাবে, নার্ভাস সিস্টেমটা কি হয়ে যাবে, ডিস্টার্ব হবে। হাই ডোসেজ অফ ক্যানাবিস মে হ্যাভ হ্যালুসিনেশন, ঠিক আছে, হ্যালুসিনেজিক করতে পারে তোমাকে। লাইক তুমি এখানে বসে রয়েছো, তুমি ভাবছো কি তুমি কোথায় হাঁটছো, ঠিক আছে, তুমি এখানে বসে রয়েছো ভাবছো তুমি কিছু ফ্লাই করছো, ঠিক আছে, ট্রাভেলিং করছো, এই রকমের হ্যালুসিনেশন হতে পারে যদি এটা ওভারডোজ হয়ে যায়, ওকে। দেন দেখো, ইট ক্যান বি ইউজড অ্যাজ এ সোর্স অফ ফুড, এটাকে ফুড হিসেবে নেওয়া যায়, ফাইবার, অয়েল, মেডিসিন, বিভিন্নভাবে এটার ইউজ রয়েছে। তো এটা কখন বন্ধ হয়েছিল দেখো, সাবস্টেন্সেস অ্যাক্ট 1985, নার্কোটিক্স একটা ড্রাগ ডিপার্টমেন্ট থেকে একটা অ্যাক্ট এসেছিল, নার্কোটিক্স ড্রাগ অ্যান্ড কি সাইকোট্রপিক সাবস্টেন্সেস অ্যাক্ট 1985, কার টাইমে, রাজীব গান্ধী টাইমে, তখনই এটা ব্যান্ড হয়ে গিয়েছিল, ওকে। তো এরকম কি মেজার্স ছিল যে আগে এটা ইন্ডিয়াতে ছিল লিগ্যাল ছিল, তারপর কি হয়ে গেছে, এটা ব্যান্ড হয়ে গেছে, আমরা দেখি একটু। দেখো তৎকালীন সময় কি হয়েছিল, আন্ডার দ্য ইমেন্স প্রেশার অফ দ্য ইউনাইটেড স্টেটস, আমেরিকার উপর থেকে প্রচন্ড প্রেশার ছিল ইন্ডিয়ার উপর, যার কারণে রাজীব গান্ধী লিড গভর্নমেন্ট হ্যাড পাস দ্য নার্কোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্টেন্সেস অ্যাক্ট ইন 1985, একটা অ্যাক্ট পাস করতে হয়েছিল। আন্ডার দ্য ল দ্য গভর্নমেন্ট ব্যান্ড চারাস, মানে কি ক্যানাবিস, ঠিক আছে, বা গাঞ্জা যেটাকে বলি আমরা, অ্যান্ড এনি মিক্সচার উইথ অর উইথাউট এনি ন্যাচারাল মিক্সচার, সব কিছু এটাকে ব্যান করে দেওয়া হয়েছিল আন্ডার দ্য ল। তো ওই যে লটা পাস করা হয়েছিল 1985, ওই লটা কি বলছে দেখো, দ্য স্টেট গভর্নমেন্টস গট দ্য পাওয়ার টু পারমিট, কন্ট্রোল অ্যান্ড রেগুলেট দ্য কাল্টিভেশন অফ cannabis plant along with production, manufacture, possession, transport, interstate import and export of the plant and its derivatives. Only the state government and its authorized personnel are allowed to cultivate the plant. কি বলছে, শুধুমাত্র স্টেট গভর্নমেন্ট এবং ওনাদের যে অথরাইজ যে ডিপার্টমেন্টগুলো রয়েছে বা অথরাইজ যদি কোনো অর্গানাইজেশন থাকে, ওরাই শুধুমাত্র কি এটার প্ল্যান্টেশন করতে পারবে, আদারওয়াইজ সবাই এটার জন্য ব্যান্ড, এবং স্টেট গভর্নমেন্ট ডিসিশন নেবে এটাকে কি করে রেগুলেট করা যায় এই লটাকে, ঠিক আছে। পানিশমেন্ট দেখো কি হতে পারে, ইফ সামওয়ান ইজ ফাউন্ড ইন পজিশন অফ ক্যানাবিস ইন ইন্ডিয়া, হি or she can be punished for up to 1 year with the provision of a fine up to raise 10,000 or both, ঠিক আছে। ইফ সামওয়ান ইজ ফাউন্ড ইন ইনভলভ উইথ ইলিগাল ট্রেড, ইলিগাল যদি কেউ ট্রেডের সাথে জড়িত থাকে এটা, তাহলে কি হবে, অফ দ্য প্ল্যান্ট, হি or she can be jailed ফর আপ টু 10 ইয়ার্স, 10 ইয়ার্সের জন্য জেল হতে পারে এবং 1 লাখ টাকার জরিমানা হতে পারে, বা দুটোটাই হতে পারে, ওকে। তো এটাই ছিল। তো ত্রিপুরার মধ্যে খুব বেশি ইনিশিয়েটিভ নিয়ে ক্যানাবিসকে ডেস্ট্রয় করা হচ্ছে। চলো আবার আগের স্লাইডে ফিরে যাই আমরা। তারপর দেখো পিএমএওয়াই, ত্রিপুরা রিকগনাইজ এজ বেস্ট পারফর্মিং স্টেট। পিএমএওয়াই কি এটা তোমরা জানো, প্রধানমন্ত্রী আবাস যোজনা, ঠিক না, পিএমএওয়াইএস। তো ত্রিপুরা কি হচ্ছে এখানে বেস্ট পারফর্মিং স্টেটের মধ্যে হচ্ছে একটা, শুধু ত্রিপুরা নয়, এর সাথে আরো 4টা আদার স্টেট রয়েছে, ঠিক আছে। একটা কি গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, ঠিক আছে। তো ওরা একটা অ্যাওয়ার্ড পেয়েছে ত্রিপুরা, দেখো উনি হচ্ছে কি কিরণ গিত্তে, ঠিক আছে, উনি অ্যাওয়ার্ডটা রিসিভ করছে ত্রিপুরার রিপ্রেজেন্টেটিভ হিসাবে। তো পিএমএওয়াই এখানে আরবান লেখা আছে, ঠিক আছে। আরেকটা প্রজেক্ট রয়েছে সেটা হচ্ছে PMAYG গ্রামীণ। ত্রিপুরা কোন সেক্টরটাতে অ্যাওয়ার্ড এসেছে, ফার্স্টের দিকে ক্যাটাগরিজ হয়েছে PMAYU, আরবানের দিক দিয়ে খুব বেশি ওরা PMAYS প্রজেক্টটাকে ত্রিপুরার মধ্যে ইমপ্লিমেন্টেশন হয়েছিল, ওকে। তারপর দেখো on behalf of Tripura Secretary of Urban Development Department Kiran Gitte, তো ত্রিপুরা আরবান ডেভেলপমেন্টের যে সেক্রেটারি রয়েছে উনিকে কিরণ গিত্তে, হ্যাজ রিসিভড দ্য অ্যাওয়ার্ড ফ্রম প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ডিউরিং এ প্রোগ্রাম এট রাজকোট, গুজরাট অন ওয়েডনেসডে, ঠিক আছে। তো এটা নিয়ে ডিসকাস আমরা করছি আরেকদিন অন্য এক সময়। তো এটাই হচ্ছে কি প্রাইমারিলি বিষয়টা, যে ত্রিপুরা ফার্স্টের দিকে যে স্টেটগুলো রয়েছে ওর মধ্যে ত্রিপুরা বেস্ট পারফর্মিং, ওকে। চলো আমরা নেক্সট স্লাইডে যাই। তো দেখো এরপরে যে নিউজটা রয়েছে এখানে, প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনা। তো বিষয়টার নাম শুনে আমরা বুঝতে পারছি অ্যাকচুয়ালি কি, এরকম কিছু ভিলেজ ডেভেলপ করা হবে যেগুলো নাকি আদর্শ মডেল, ঠিক আছে, মডেল কিছু ভিলেজ ডেভেলপ করা হবে, যার মধ্যে দেখো প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনার মধ্যে কি হয়েছে, পঞ্চায়েত দেয়ার উইল বি
ব্রট আন্ডার আদর্শ গ্রাম 2021 to 22, 2022 থেকে 23 ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে এখানে বিভিন্ন রকমের ভিলেজকে নেওয়া হবে, ঠিক আছে। কি হচ্ছে, একটা সিঙ্গিনালা পঞ্চায়েতের একটা ভিলেজ নেওয়া হবে এখানে, চাম্পাক পঞ্চায়েত অ্যান্ড দাবারি। দ্য মেইন অবজেক্টিভ অফ আদর্শ গ্রাম যোজনা ইজ ডেভেলপমেন্ট অফ পিপল বিলঙ্গিং দ্য এসসি কমিউনিটি। তো বলছে কি আদর্শ, প্রধানমন্ত্রী যে আদর্শ গ্রাম যোজনাটা রয়েছে ওর মেইন অবজেক্টিভটা কি, এসসি কমিউনিটির ওয়েলফেয়ার, ঠিক আছে। তো যদি কোয়েশ্চেন চলে আসে আদর্শ গ্রাম যোজনা এটা কীরকম, কোন কমিউনিটি ডেভেলপের জন্য প্রাইমারিলি অবজেক্টিভ এটা, তো কী হবে এসসি কমিউনিটি ডেভেলপের জন্য। এবং ত্রিপুরাতে এখানে 3টা পঞ্চায়েত সিলেকশন হবে 2021 অ্যান্ড 2022 থেকে 23 ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে। ওকে, চলো নেক্সট স্লাইডে যাই। সো এটা একটা কুইক কোয়েশ্চেন আনসার, যে ত্রিপুরার মধ্যে ফার্স্ট টাইম যে যদি কোনো একটা ইংলিশ গভর্নমেন্ট মিডিয়াম কলেজ তৈরি হয়, ইংলিশ মিডিয়াম স্কুল তো প্রচুর ছিল, ফার্স্ট টাইম ইংলিশ মিডিয়াম একটা কলেজ তৈরি হতে যাচ্ছে, সেটা কোথায় হচ্ছে, এটার নাম হবে কি শ্রী অরবিন্দ জেনারেল ডিগ্রি কলেজ। আর এটা কোথায় হচ্ছে, ভেন্যুটা দেখো একটু, হ্যাজ বিন সেট আপ অ্যাট দ্য ওল্ড ডিড বিল্ডিং ইন কুঞ্জবন আগরতলা, ঠিক আছে, কুঞ্জবনে হবে এটা। আর এটার নাম কি হবে, শ্রী অরবিন্দ জেনারেল ডিগ্রি কলেজ, ফার্স্ট টাইম ত্রিপুরাতে একটা ইংলিশ মিডিয়াম কলেজ। ওকে, চলো নেক্সট দেখো। অক্টোবর 19 একটা নিউজ, এখানে কি হচ্ছে, একটা মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন একটা কমিটি এখানে কি করছে, একটা মিটিং করছে, মিটিংটা হেড কে করছে, আমাদের ডেপুটি চিফ মিনিস্টার জিষ্ণুদেব বর্মনজি। তো এটা কি কারণে করা হচ্ছে, দেখো মনিটরিং অ্যান্ড ইভলিউশন এই ডিপার্টমেন্টের সাথে আরেকটা অর্গানাইজেশন জড়িত, ডিএমইউ, ঠিক আছে, হ্যাজ বিন ম্যান্ডেটেড টু অ্যাক্টিভলি মনিটর অ্যান্ড ইভালুয়েট দ্য ইমপ্লিমেন্টেশন অফ ভ্যারাইটি স্কিমস। তো অ্যাকচুয়ালি আমাদের ডেপুটি চিফ মিনিস্টার বলছে, দেখো দেয়ার আর নিউমেরাস স্কিমস আন্ডার দ্য স্টেট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট, বাট উই অ্যান্ড দ্য পিপল আর আনএওয়ার অফ হোয়াট ইজ অ্যাকচুয়ালি গোয়িং অন। তো অনেক অ্যাওয়ারনেসের অভাব, যার কারণে অনেকে জানছেই না যে অ্যাকচুয়ালি স্কিমগুলো কী, ওগুলো বেনিফিটসগুলো কী, কীভাবে অ্যাপ্লাই করতে লাগবে, ইফ দ্য স্কিমস আর রিয়েলি ওয়ার্কিং ফর ইট পারপাসেস অর জাস্ট এ ওয়েস্ট অফ ফান্ডস। তো আমাদের ডেপুটি চিফ মিনিস্টার বলছে এটার একটা স্ক্রুটিনাইজিং দরকার, মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন দরকার, যার জন্য হেল্প নেওয়া হচ্ছে ডিএমইউ, এটা একটা দিল্লি বেসড গভর্নমেন্ট অর্গানাইজেশন, ঠিক আছে। হি অ্যাডেড ইন দিস সিচুয়েশন দেয়ার ইজ অ্যান আর্জেন্ট নিড অফ ইভ্যালুয়েশন অ্যান্ড মনিটরিং ফর দ্য grassroots level. The Deputy Chief Minister further said it is not any fault-finding mission but an improvement to reach the goal of the government. ঠিক আছে, উনি বলছেন কি আমরা এটা স্ক্রুটিনাইজ করছি এবং দেবো গ্রাসরুট লেভেলের মধ্যে বিভিন্ন স্কিমগুলোর ফ্যাসিলিটিটা কতটা গিয়ে পৌঁছে, ঠিক আছে। চলো নেক্সট, এখানে নিউজটা কি দেখো, ত্রিপুরাতে স্টার্ট আপ হচ্ছে বিভিন্ন রকমের, এই স্টার্ট আপকে আরও বেশি হেল্প করার জন্য, ওদেরকে আরও বেশি ইন্সপিরেশন দেওয়ার জন্য কি হচ্ছে, এখানের মধ্যে গভর্নমেন্ট বিভিন্ন ইনিশিয়েটিভ নিয়ে আসছে, ঠিক আছে। তো ত্রিপুরার মধ্যে লিটারেসি রেটটা দেখো এখানে কত, আজকের দিনে 97.22%। ওকে, আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কি বলছে বারবারই, যে ডিজিটাল ইন্ডিয়ার ক্যাম্পেইনটাকে ভালো করে চালিয়ে, ঠিক আছে, এখানে যে প্রজেক্টটা আছে, যে ত্রিপুরা স্টার্ট আপ উইকের যে প্রজেক্টটা আছে, এখানের মধ্যে কি বলছে, যে ডিজিটাল ইন্ডিয়া ক্যাম্পেইনটাকে এটার সাথে রাখা হবে এবং কীভাবে সমস্ত কিছুকে ডিজিটাল ইকোসিস্টেমে তৈরি করা যায় এবং বিভিন্ন ডিজিটাল ডেভেলপমেন্টের দিকে এখানে গুরুত্ব আরোপ করা হবে আর কি, ঠিক আছে। তো এখানে ত্রিপুরা স্টার্ট আপ উইকের মধ্যে বলা হয়েছে কি যারা নতুন স্টার্ট আপ তৈরি করবে ওদেরকে গভর্নমেন্ট বিভিন্নভাবে হেল্প করবে। ওকে, তো এটা নিয়ে এখানে একটা প্রেস রিলিজ হয়েছিল, একটা মিটিং গিয়েছিল এখানে, এটা নিউজ, not so much important from exam point of view. পিএমসি যোজনা এরকম একটা গভর্নমেন্ট স্কিম যার আন্ডারে অনেকগুলো স্কুল নেওয়া হবে এবং ত্রিপুরা থেকে প্রায় 14,000-এর মতো টোটাল অল ওভার ইন্ডিয়া থেকে নেওয়া হবে, এর মধ্যে ত্রিপুরা থেকে নেওয়া হবে 156টা স্কুল। এই স্কুলগুলোকে এরকমভাবে সিলেকশন করা হবে, দেখা হবে যে স্কুলগুলোর ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ ঠিকঠাক আছে কিনা, ওই স্কুলগুলোর মধ্যে এডুকেশন পলিসিগুলা যে লাস্ট এনসিআরটি এডুকেশন পলিসি রয়েছে ওইটাকে ইমপ্লিমেন্টেশন করা হবে এবং ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ ভালো হতে যাবে, লাইক ওইখানের মধ্যে স্মার্ট বোর্ড এই ধরনের এডুকেশন থাকতে হবে এবং প্র্যাকটিক্যাল বেস এডুকেশন, ওইখানের মধ্যে স্কিলফুল এডুকেশন প্রোভাইড করা হবে। ফার্স্ট ত্রিপুরার মধ্যে 156টা স্কুল এখানে সিলেকশন পাবে, ঠিক আছে, একটা গুড নিউজ। এবং একটা স্কিমের আন্ডারে চলে এসেছে পিএম শ্রী যোজনা, ঠিক আছে। চলো নেক্সট যাই। এটাও একটা ত্রিপুরা স্টার্ট আপ প্রোগ্রাম, ত্রিপুরার মধ্যে ক্যান্ডেল স্টার্ট আপের মধ্য দিয়ে আমাদের যে উমেন ওয়ার্কাররা রয়েছে ওরা খুব ভালো কাজ করছে, ঠিক আছে। নেক্সট স্লাইডে দেখো,
ত্রিপুরা গভর্নমেন্ট সিনসিয়াস টুয়ার্ডস ওয়ার্কার্স ওয়েলফেয়ার। তো ত্রিপুরা গভর্নমেন্ট কি বলছে, ওয়ার্কার ওয়েলফেয়ারের দিক দিয়ে ত্রিপুরা গভর্নমেন্ট ভালো কাজ করছে। ওরা কি করছে দেখো, নির্মাণ শ্রমিক ওয়েলফেয়ার স্কিম 2.0 লঞ্চ করেছে ত্রিপুরা গভর্নমেন্ট। বলছে যারা ওয়ার্কার, কনস্ট্রাকশন ওয়ার্কারে যারা রয়েছে ওদেরকে বিভিন্ন বেনিফিট প্রোভাইড করা হবে এবং ওদের জন্য বিভিন্ন গভর্নমেন্ট হেল্প অ্যান্ড ফেসিলিটিস দেওয়া হবে। ঠিক আছে, তো উনি যখন এই প্রোগ্রামটাতে অংশগ্রহণ করেছিলেন, বিভিন্ন কনস্ট্রাকশন ওয়ার্কারদের হাতে কিছু টাকার চেক উনি তুলে দিয়েছিলেন। ওকে, তো এখানে এই ত্রিপুরা বেসড গভর্নমেন্ট যে স্কিমটা সেটা কি নির্মাণ শ্রমিক ওয়েলফেয়ার স্কিম 2.0। ঠিক আছে, চলো নেক্সট স্লাইডে যাই আমরা। বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার ভিজিট মৈত্রী সেতু। তো বাংলাদেশের হাই কমিশনার মৈত্রী সেতুটা ভিজিট করে গেছে। তো মৈত্রী সেতুটা কোন জায়গার মধ্যে রয়েছে? এটাকে আমরা গেটওয়ে অফ নর্থ ইস্টও বলতে পারি। এটা 150 মিটার লং একটা ব্রিজ যেটা ফেনী রিভারের উপর রয়েছে। ঠিক আছে, আর এটা কোথায় রয়েছে? আমাদের সাবরুমের মধ্যে রয়েছে। দেখো সাবরুম কোথায়, সাবরুম হচ্ছে সাউথ ত্রিপুরার মধ্যে একদম লাস্ট কর্নারে ত্রিপুরা। ঠিক আছে, এরকম এরিয়াতে রয়েছে সাবরুম। ওকে, তো এটা একটা ডিটেল প্রোভাইড করা। ফেনী নদীর উপর যে মৈত্রী সেতুটা রয়েছে এটা কোন নদীর উপর রয়েছে, এটার লেন্থ কি 150 মিটার, এবং যদি বলা হয় কোন ব্রিজটাকে কি বলা হয় এখানে, গেটওয়ে অফ নর্থ ইস্ট, সো ইট উইল বি মৈত্রী সেতু, হুইচ ওয়ান ইজ সিচুয়েটেড ইন সাবরুম। ওকে, চলো নেক্সট স্লাইডে যাই। দেখো এখানে অক্টোবর 21 একটা নিউজ, একটা এভিয়েশন সেক্টর আকাশা এয়ার স্টার্টস ফ্লাইট অপারেশনস ফ্রম এমবিবি এয়ারপোর্ট। ত্রিপুরার মধ্যে একটা নতুন এভিয়েশন সেক্টর থেকে একটা নতুন কোম্পানি এসে ফ্লাইট চালু করেছে। ওকে, খুব ভালো নিউজ। ডক্টর মানিশ অ্যান্ড ট্রান্সপোর্ট মিনিস্টার ট্যুরিজম এটাকে গ্রিন সিগন্যাল দিয়ে এখানে তারা কি করেছিল, ফার্স্ট দিন এটাকে উদ্বোধন করে দিয়েছিল। তো এই যে কোম্পানিটা, এটার মেইন যে ফাউন্ডার বলতে পারো বা কারেন্টারে চলছিল, উনি হচ্ছেন কে, আমাদের রাকেশ ঝুনঝুনওয়ালা, দ্য মোস্ট রিনাউন্ড স্টক ট্রেডার অফ ইন্ডিয়া। ওকে, চলো এটাই নিউজ ছিল। থ্যাংক ইউ, আমাদের আজকে স্লাইডটা এখানেই শেষ করছি। অ্যান্ড আবারও সবাইকে বলছি, তোমরা সমীশ অ্যাপটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো, আমাদের ওয়েবসাইটে যেতে পারো, সেখানের মধ্যে যে সম্পূর্ণ দিনের আলোচনা ওইখানে তোমরা পিডিএফ পেয়ে যাবে, এবং আমাদের যে ইয়ারলি কোর্সটা রয়েছে 199 রুপিস অনলি, তোমরা সম্পূর্ণ ইয়ারের কারেন্ট অ্যাফেয়ার্স ওইখানে পেয়ে যাবে। থ্যাংকস অ্যালট ফ্রম সমীশ, ধন্যবাদ সবাইকে।